বাচ্চা খায় না, বাচ্চাকে খাওয়াতে ঘড়ি ধরে ১ ঘন্টা লেগে যায়। বাচ্চার পেছন পেছন দৌড়াতে হয় খাবার নিয়ে। বাচ্চার খাওয়া নিয়ে তিনটা ভিডিও করেছি। গ্যারান্টি দিয়ে বলেছি যে বাচ্চা খাবে, কম খেতে পারে কিন্তু খাবে। তারপরেও এই সেম কথাটি শুনে যাচ্ছি, বাচ্চা কিছুই খায় না। তো বাচ্চার এই খাবার নিয়ে রিসেন্টলি একটা পডকাস্ট চোখে পড়লো, যেখানে পারমিতা হিম আপু গেস্ট হয়ে গিয়েছেন এনায়েত ভাইয়ের একটা ভিডিওতে। তো সেখানে বলা কিছু কথা আমার এতটাই মনে ধরেছে যে সেই ব্যাপারে আসলে আজকে কিছু না বললেই না। আসসালামু আলাইকুম, ইটস মি রিমু, এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড। সো পারমিতা হিম এবং এনায়েত উল্লাহকে আপনারা যদি সেটা না জেনে থাকেন, তাহলে আপনার জন্য বলছি যে ওনারা দুজনেই বাংলাদেশের সফল কন্টেন্ট ক্রিয়েটর। পারমিতা হিম আপু বাচ্চাদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। সো প্রথমেই বাচ্চার খাবার ব্যাপারে না, তারা কথা বলেছিলেন কিভাবে আমাদের বাচ্চাদেরকে এই গ্লোবাল ওয়ার্ল্ডের জন্য তৈরি করতে পারি। সো সেখানে মেইনলি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিলটার কথা। সো চলুন আমরা অল্প কিছুটা হলেও একটু শুনে নিই। একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাকে অনেক হেল্প করলো, সেটা হচ্ছে ইংরেজি। সেটাও আমি অনেক ভালো করে জানি। তো আমি যেটা মনে করি যে ল্যাঙ্গুয়েজ স্কিল, তোমার আমার বাচ্চারা এখন যে বয়সে 3 বছর 18 মাস, 2 বছর, আমার বাচ্চার বয়সে 2.5 বছর, ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাচ্চাদেরকে খুব ভালো করে দিতে পারলে, এটা তুমি যে একটা গ্লোবাল ওয়ার্ল্ডের কথা বলছো, এখানে তাকে অনেক হেল্প করবে। এবং বাচ্চার বয়স 10 বছর হবার আগে সে 8টা পর্যন্ত ভিন্ন ভিন্ন ভাষা শিখতে পারে। সো হ্যাঁ, বাচ্চাদেরকে গ্লোবালি রেডি করার জন্য অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক বেশি জরুরি। কারণ ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ যদি বাচ্চাদের জানা না থাকে, তাহলে কিন্তু সেটা বাচ্চা কেন, বড়রা যে কেউই কোথাও গিয়ে কথা বলতে পারবে না। এবং যদি কথাই না বলতে পারে, তাহলে আসলে কোথাও গিয়ে কোনো রকম কোনো কাজে বা কোনো কিছুই করতে পারবে না। সো ল্যাঙ্গুয়েজ স্কিলটা অবশ্যই বাচ্চাদের জন্য খুবই জরুরি। যার কারণে আমিও কিন্তু ইভেন আজানকে বাংলার সাথে সাথে ইংলিশটা প্র্যাকটিস করাচ্ছি। আমি যখনই কথা বলি চেষ্টা করি অলমোস্ট প্রতিদিনই কিছু কিছু সময় আজানের সাথে ইংলিশে কথা বলতে। আর ওকেও এনকারেজ করি একটু ইংরেজি বলতে, যেহেতু আমাদের ফ্যামিলির অন্য সবাই বাংলাই বলছে। তো আমি যতটা পারি ট্রাই করি। আমার সবসময় আসলে খেয়ালও থাকে না যে ওর সাথে ইংলিশটা বলবো বা প্র্যাকটিস করবো। যখনই ওর সাথে পড়াশোনা রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করি, মোস্টলি আমি ইংলিশে ওকে ইনস্ট্রাক্ট করি। সো বাংলা ইংলিশ ট্রাই করছি এখন, পরে ইনশাল্লাহ আস্তে আস্তে আরবি এবং অন্য যে কোনো ভাষায় ফোকাস করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। সো যাই হোক, মেইন টপিকে চলে আসি, যার কারণে আজকের ভিডিওটা করা। তুমি ওই যে খাওয়ার জন্য যে এক জায়গায় বসা, এটা কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি না বাসায়। এটা যদি আমরা প্র্যাকটিস করতাম, আমি যেটা মানে বেশিরভাগ বাবা মার ক্ষেত্রে দেখি, বাবা মারা অনেক বিজি, ওদের আসলে এত সময় ওদের নাই, বা ওদের ধৈর্যটা একটু কমও আছে। প্যারেন্ট হয়েছে ঠিক আছে, ধৈর্য একটু কম আছে। এই জিনিসটা যে মানে করতে হবে যে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, এটা খুব কমই করা হচ্ছে। তো যার ফলে বাচ্চাটা এটা শিখতে পারে না যে বসতে হবে, এক জায়গায় বসে খেতে হবে। আর বাচ্চারা কিন্তু কোনো কিছু একদিনে শিখে না, এটা তোমাকে অনেক দীর্ঘ সময় ধরে অনেক মানে কৌশল করে করে একটা দীর্ঘ প্রসেস আর কি, এটা তোমাকে ওকে শিখাইতে হবে। সেই সেই সময় বা ধৈর্যটাও আমাদের নাই, যার ফলে আমরা এটা একটা শর্টকাট খুঁজছি, হচ্ছে স্ক্রিন। সো স্ক্রিন টাইম, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরেকটা সেপারেট ভিডিওই আছে। মা বাবা দেখা যাচ্ছে এখন বেশিরভাগ চাকরি করছে অথবা ঘরের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকছে, এমনকি জাস্ট প্যারেন্টসরাও স্ক্রিন স্ক্রলিং নিয়েও ব্যস্ত থাকছে। যার কারণে বাচ্চাদের হাতে মোবাইল বা ট্যাব ধরিয়ে দিচ্ছি যে যা বাবা তুইও শান্তি মতো দেখতে থাক, আমিও শান্তি মতো দেখি। ঝামেলা অনেক কমে যায়। আবার দেখা যায় যে ওরা এত বেশি ফোকাস থাকে স্ক্রিনের ওপরে যে ওরা কি খাচ্ছে ওরা বুঝতে পারছে না, কতটুকু খাচ্ছে তাও বুঝতে পারছে না। সো খেলে যে একটা তৃপ্তি ভাব আসবে, সেটা তারা কখনোই সেটা জানতে পারছে না। হ্যাঁ, খেয়ে ঠিকই নিচ্ছে, হয়তো নর্মালি যেটা খাবে যতটুকু খাবে তার থেকে হয়তো একটু বেশিই খাচ্ছে, কিন্তু এই স্বাদ বোঝাটা ছাড়াও পাশাপাশি যে ক্ষতিগুলো হচ্ছে, যেমন খাবারের সময় দেখতে দেখতে কিন্তু রেগুলার দেখারও একটা নেশা চলে আসে বাচ্চাদের মধ্যে। তখন দেখা যায় সারাক্ষণ মোবাইল নিয়ে থাকছে বাচ্চারা, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে স্পিচ ডিলে, দেন সোশ্যালি অকওয়ার্ড বাচ্চা। এরকম কিন্তু আসলে অহরহ দেখা যাচ্ছে। ইভেন আজানকে যে প্রি স্কুলে দিয়েছি, সেখানেই অলরেডি 3টা বাচ্চা আছে যারা ঠিক মতো কথা বলতে পারে না, বাচ্চাদের সাথে মিশতে পারছে না। ওরা দেখা যায় ওদের মতোই ঘুরছে ফিরছে, হাসছে খেলছে, বাট একেবারেই একা একা থাকছে, কারোর সাথে কথা বলছে না। সো জাস্ট কথা বলানোর জন্য, জাস্ট বাচ্চাদের সাথে মেশানোর জন্যই কিন্তু ওদেরকে প্রি স্কুলে দিয়েছে। সো
এটা অলরেডি হয়ে গিয়েছে। যাদের মোবাইল ছাড়াই এরকমের প্রবলেম আছে যে বাচ্চাগুলোর, সেটাতে আসলে আমাদের কোনো হাত নেই। আল্লাহ প্রদত্ত অনেক বেবি অটিজম থাকে, অথবা অনেক বেবি এমনিতেই স্পিচ ডিলে হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা আমরা প্যারেন্টসরা ইচ্ছে করেই এই ব্যাপারটা করাচ্ছি আমাদের বাচ্চাদের জন্য, হয়তো তখন বুঝতে পারছি না, কিন্তু পরবর্তীতে তাদের কেমন লাগে সেটা একটু ভেবে দেখবেন। আমি যখন দেখি সেই বাচ্চাগুলোর মায়েদেরকে, তাদের চোখে যে কতটা কষ্ট যখন অন্য বাচ্চাদেরকে দেখছে এবং তার নিজের বাচ্চাকে দেখছে, সেটা আসলে যে পড়েছে এই সিচুয়েশনে সেই বোঝে। তো আপনাকেও বলছি, প্লিজ নিজেও স্ক্রিন টাইমটা বাচ্চাদের সামনে অন্তত একটু লিমিট করে ফেলুন, এবং বাচ্চাকেও যতটা পারেন খেলার সুযোগ করে দেন। ও যত খেলবে, ও যত দৌড়াবে, যত লাফঝাপ করবে, ও কিন্তু ততটাই ক্ষুধা লাগবে এবং ততটাই ও খাবে। তাতে কিন্তু স্ক্রিন টাইম লাগে না। আজানকে কিন্তু প্রি স্কুলে দেওয়ার এই আরেকটা কারণ হচ্ছে একটু খেলাধুলা, কারণ সারাদিন বাসায় থাকে, অত বেশি কিন্তু মুভমেন্ট হয় না। যতই আমরা ইনডোরে ওর সাথে খেলা ট্রাই করি, অত বেশি কিন্তু দৌড়ানো হচ্ছে না, অত বেশি লাফঝাপ হচ্ছে না, যেটা আমরা পেয়ে এসেছি, যেটা আমাদের বাবা মারা পেয়ে এসেছেন। যারা গ্রামে থাকতেন স্পেশালি, তারা তো সারাদিন মাঠে ঘাটে পড়ে থাকতেন এবং গোসলের সময় কতটা সময় পুকুরে কাটাতে পারতেন। তো তাদের ক্ষুধা লাগা আর আমাদের বাচ্চাদের ক্ষুধা লাগা কখনোই এক হবে না। সো আমরা যে দেখে শান্তি পাই না যে বাচ্চাটা এইটুকু খাচ্ছে, এটা শুধুমাত্র ওই জন্যই যে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অতটা হচ্ছে না, ওদের ক্ষুধা লাগছে না, ওরা কি খাবে। সো আমরা চেষ্টা করব যতটা সম্ভব ওদের ফিজিক্যাল মুভমেন্টটা বাড়ানোর। দরকার হলে বাসাতেই কিছু মাঙ্কি বার ঝুলিয়ে দেওয়া যায় কিনা চেষ্টা করব, অথবা বাচ্চাদেরকে সোফার কুশন নামিয়ে, বালিশ নামিয়ে বিভিন্ন অবস্টাকল এর মধ্যে দৌড়ানোর সুযোগ করে দিব, অথবা যতটা সম্ভব বাইরে নিয়ে যাব। যেটা আমি সবসময় বলি, যত বেশি খেলা করবে, যত বেশি অ্যাক্টিভ থাকবে, তত বেশি ও খাবে। তখন আর আসলে খাওয়া নিয়ে এত চিন্তা করতে হবে না। আমার বাচ্চা বাংলাদেশ আসার পরে সে কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না, খায় না, খায় না, খায় না, এবং সে পানিও খায় না। কেন? আমি তো আমরা অনেক ভাবে, আমরা বাবা মা দুজনই, আমরা কিন্তু কখনোই বাচ্চাকে, মানে বাচ্চা যে খায় না, না খাওয়াই রাখি। কারণ খাওয়া জিনিসটা কি, খাওয়া একটা ন্যাচারাল ব্যাপার। তুমি যদি সারাদিন লাফাও, আমার ছেলে যেদিন সুইমিং ক্লাসে যায় সেদিন এসে সে নিজে নিজে, তুমি বিশ্বাস করো, চেয়ে চেয়ে খায়। যেটাই আমি খেতে দিই, কেন জানো? ওর খিদা লাগে। তো আমরা এটাই করি, আমরা করি কি, ওকে ক্ষুধা লাগার সুযোগটা আমরা ওকে দিই। আমি তো সকালেও ঘুম থেকে যদি 7টা বাজে উঠি, আমরা 9টা বাজার আগে নাস্তা খাই না। সো আপনি পারবেন বাচ্চাকে না খাইয়ে রাখতে? যখন ক্ষুধা লাগবে বাচ্চা নিজে এসেই খাবে। হ্যাঁ, তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, বাসায় যেন চকলেটস, ক্যান্ডি, চিপস, চানাচুর, যত রকমের বাইরের খাবার যতটা পারেন অ্যাভেলেবল না রাখতে। তাহলে যেটা হবে, ওর ক্ষুধা লাগলে কিন্তু ও ওইসব জিনিস আগে চাইবে। ওগুলো যদি আনঅ্যাভেলেবল রাখেন, আর যদি যত রকমের হেলথি স্ন্যাক্স আছে বা হেলথি খাবার আছে সেগুলো যদি আপনি অ্যাভেলেবল রাখেন, তাহলে কিন্তু বাচ্চার আর কোনো ওয়েও থাকবে না, আর বাচ্চা যতটুকুই খাবে ওই হেলথি ফুডটাই খাবে, যেটা ওর দরকার। 5 সূত্র একটা বানালাম, সেটা হচ্ছে হোয়াট উই ডু, উই সিট, উই ইট, উই ড্রিঙ্ক, উই প্লে, উই স্লিপ। এটা একটা খুব মজার একটা ছড়া, বুঝছো? ওকে তুমি জিজ্ঞেস করো, খুব মজা করে বলবে সিট, ইট, ড্রিঙ্ক, প্লে, স্লিপ। কিন্তু আসলে ওকে আমি কি শিখাচ্ছি জানো? শুধু নাম্বার 1টা, যে তোকে সিট করতে হবে, বা তুই সিট করবি তারপর তুই ইট করবি। আমি দৌড়ে 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 আমি খাওয়াবো না, আমি কোনোদিন খাওয়াই নাই ওকে দৌড়ে দৌড়ে। সো এখানে আপা একটা সূত্রের কথা বলেছে, যেটা সে নিজে তৈরি করেছে, সেটা হচ্ছে সিট, ইট, ড্রিঙ্ক, প্লে, স্লিপ। সো বাচ্চাদের মেইন কাজ কিন্তু এইগুলাই। সো সে এরকম একটা সূত্র তৈরি করে ফেলেছে, একটা রাইম তৈরি করে ফেলেছে। ওনার বাচ্চাটা এই রাইমটা খুব ভালো করে পারে। তাকে যখনই খাবারের কথা বলা হয়, সে আগে বসে। সো এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা বেশিরভাগ প্যারেন্টসরা দেখা যায় বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে খাওয়াই। মানে আমরা ব্যাপারটাই উল্টে দিয়েছি। মানুষের ক্ষুধা লাগলে মানুষ তো খাবেই, কিন্তু বাচ্চাদেরকে এমন একটা ব্যাপার শিখাচ্ছি যে খাবারটা ওদের জন্য না, খাবারটা বাবা মা চাচ্ছে এজন্য তাদের খেতে হবে। এই ব্যাপারটা আসলে উনি যেটা বলেছে, যে আমাদের আশপাশের দেশগুলোতে শুধু দেখা যায়, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আমরাই শুধু দেখা যায় যে বাচ্চাকে দৌড়ে দৌড়ে খাওয়াই, বাচ্চার পিছনে পিছনে ঘুরে ঘুরে খাওয়াই, অথচ এটা কিন্তু একেবারেই ন্যাচারাল। অন্যান্য দেশে বাচ্চারা কি বড় হচ্ছে না? ওদেরকে তো 6 মাস থেকেই টেবিলে বসিয়ে খাওয়ানো হচ্ছে। তাহলে কেন আমরা পারি না? কেন আমাদেরকেই বাচ্চাদের পেছনে দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়? একটু চিন্তা করে দেখবেন, ল্যাকিংসটা কি আমাদের মধ্যেই না? আমরাই কি এই অভ্যাসটা ওদের মধ্যে তৈরি করছি না? ওদের হাত তো সেই 6 মাস থেকেই প্রস্তুত হয়ে আছে যে কোনো খাবার মুখে তোলার জন্য। বাচ্চারা তো সেই ছোটবেলা থেকেই যে কোনো কিছু মুখে দিয়ে দিয়ে খায়। সো ওদেরকে ওদের খাবারটা খেতে দিন, আমাদের কেন হাত দিতে হবে ওদের খাবারে? আমার বাচ্চা যেমন ধরো যে যখনই ও খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আমি শুধু একটা কাজ করি, আমি ওর ওজনটা খেয়াল করি যে কমে যাচ্ছে কিনা। এক্স্যাক্টলি, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, আমি শুধু ওজন খেয়াল করি, কারণ ওজন যদি না কমে তার মানে ওর কোনো প্রবলেম নাই। ওকে,
কিন্তু ওজন কমলে আবার প্রবলেম আছে। ওজন জিনিসটা কোনো স্ট্যান্ডার্ড কিন্তু নাই, কারণ আমার বাচ্চার ওজন যে বয়সে 10 কেজি, তোমার বাচ্চার ওজন সেই বয়সে 8 কেজি, কিন্তু তোমারটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে বাবা মার জন্য ডাক্তারের কাছে নিয়ে তুমি যদি ওজনটা মাপায় নাও এবং ডাক্তারের কাছ থেকে একটু জেনে নিবা যে ওই বয়সের জন্য এটা ঠিক আছে কিনা, সে তোমাকে এটা তখন এনশিওর করতে পারবে। কারণ যদি তোমার ওই বয়সের তুলনায় ওজনটা কম হয়, তখন তোমাকে এক্সট্রা ইনিশিয়েটিভ নিতে হবে ওকে খাওয়ানোর জন্য, সেটা টিভি দেখা না। তার মানে ডাক্তারের সাথে কনসাল্ট করা, মানে যদি তুমি ওই লেভেলে ওয়ারিড হয়ে যাও। হ্যাঁ, সো ওজন এক এক বাচ্চার কিন্তু এক এক রকম হতে পারে, ছেলে মেয়ে আলাদা হতে পারে। একটা ছেলে বাচ্চা অন্য একটা ছেলে বাচ্চার থেকে একই বয়সে কম ওয়েট হতে পারে। একটা বাচ্চার ওয়েট ঠিক আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে পারমিতা হিম উনি নিজেই বলেছেন যে একটা বাচ্চার ওজন তার বার্থ ওয়েটের উপর ডিপেন্ড করে কতটা বাড়বে। আমার আজান কিন্তু প্রিম্যাচিওর ছিল এবং ওর মাত্র 1 কেজি 285 গ্রাম সম্ভবত। সো ওর ওজন আর একটা ফুল টার্ম বেবির ওজন কখনোই এক হবে না, যদিও সে ছেলেই হোক। তাছাড়া জেনেটিক্স এর উপরেও অনেক কিছু নির্ভর করে। অনেকের দেখা যায় যে বাবা মাও অনেক বেশি শুকনা ছিল ছোটবেলায়, তাই ওরাও অনেক বেশি শুকনা। অথবা দেখা যায় যে অনেক বাচ্চার বাবা মাও ছোটবেলা থেকেই অনেক হেলদি ছিল এবং তারাও অনেক হেলদি। সো এটা আসলে এক এক বাচ্চার জন্য এক এক রকম হতে পারে। একটা 3 বছরের বাচ্চার ওজন যদি 12 কেজি হয়, আরেকটা 3 বছরের বাচ্চার ওজনও যে 12 কেজি হবে তার আসলে কোনো গ্যারান্টি নেই। এ ব্যাপারে অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলাপ করতে হবে। আর যদি দেখেন যে ওজন বাড়ছে না বরং আরো কমে যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা কনসার্নের বিষয়, তখন ডক্টরের সাথে আলাপ করব, তাদের পরামর্শ মতো চলতে হবে। কিন্তু যদি ওজন না কমে আর বাচ্চা যদি প্লেফুল থাকে এবং ওজন আস্তে আস্তে হলেও অল্প অল্প করে বাড়ে, তাহলে আসলে ভয় পাওয়ার কিছু নাই। ওদেরকে যতটা সম্ভব অ্যাক্টিভ রাখবো যেন ওদের ক্ষুধা লাগে, এবং যতটুকু খাবার দিব এনশিওর করবো যে পুরাটা খাবারই অনেক হেলদি হয়, যেটা ওদের লাগে, প্রোটিন লাগে, আয়রন লাগে, নানা রকম ভিটামিনস লাগে। এই জিনিসগুলো যেন কম্বাইন্ড থাকে ওর পুরো দিনের ডেইলি ডায়েটে। ডিম এনশিওর করবো প্রতিদিন। কলা যদি বাচ্চা খায় এনশিওর করা খুব ভালো, অ্যালার্জি যদি না থাকে। দুধ খাবে বাচ্চারা, বাদাম, বিভিন্ন সিডস, এগুলো খুবই দরকারি বাচ্চাদের জন্য। দেন মাছ মাংস তো আছেই, শাকসবজি ফলমূল তো অবশ্যই আছে। সো একভাবে বাচ্চা খেতে না চাইলে আরেকভাবে ট্রাই করব, অন্যভাবে কুক করার ট্রাই করব। আর বাচ্চাদেরকে অ্যাক্টিভ রেখে ক্ষুধা লাগিয়ে খাওয়াবো, ওজনের দিকে খেয়াল রাখবো। এই সবগুলো খেয়াল রাখলেই কিন্তু আর স্ক্রিন টাইম একেবারেই দিতে হয় না বাচ্চাদের। আর খাওয়া নিয়ে জোরাজুরি করারও কিছু নেই, বাচ্চার যতটুকু লাগবে সে অবশ্যই খেয়ে নেবে। সো আপনারা পুরো পডকাস্টটি দেখতে চাইলে আমি অবশ্যই পডকাস্টের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এনায়েতুল্লাহ ভাই এবং পারমিতা হিম আপুর চ্যানেল দুটোরও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে চেক আউট করে নিতে পারেন। সো এই তো, আশা করি এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে আসলে বাচ্চাদের খাবার নিয়ে আমাদের এতটা কনসার্ন হওয়ার কথা না, যতটা আমরা হই সবসময়। বাচ্চা রোগা পাতলা থাকতেই পারে, কিন্তু রোগা পাতলা থাকলেই যে বাচ্চা হেলথি না এটা কিন্তু ঠিক না। বাচ্চা রোগা পাতলা থাকুক বা একটু মোটা সোটা থাকুক, বাচ্চা যদি প্লেফুল থাকে, ওজন কমে না যায়, হি আর শি ইজ ফাইন। ওদের নিয়ে চিন্তা করবেন না, ওদের যতটা ক্ষুধা লাগবে ওরা অবশ্যই খেয়ে নেবে। আর বাচ্চা খাবার নিয়ে এখনো যদি কনসার্ন থাকেন, অবশ্যই আমার চ্যানেলের বাকি যে ভিডিওগুলো আছে বাচ্চার খাবার নিয়ে সেগুলো দেখতে পারেন। আশা করি এরপরেও আর খুব বেশি কনসার্ন থাকবে না আপনাদের। সো সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আজানের ফনিক্স চ্যালেঞ্জের আপডেট নিয়ে একটা ভিডিও করব। ও কতদূর আগিয়েছে বা ওর কতটা আগ্রহ দেখাচ্ছে ইনশাল্লাহ সেই ব্যাপারে বলবো। সো স্টে টিউনড ফর দ্যাট। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।